মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে কারোর সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান অভিভাবকদের। বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি আর ট্রমা বহন করছেন শিক্ষার্থীরা। তাই তৃতীয় দিনেও শোকাতুর বন্ধু স্বজনেরা ভিড় করছেন বিধ্বস্ত স্কুলটির সামনে। আমাদের ছোট ভাই বোনরা, আমাদের মিসরা, আমাদের টিচাররা যেভাবে মারা গিয়েছে, এই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এগুলো তো সবই আমাদেরই বাচ্চা, এগুলো সহ্য করার মতো তো না, এগুলো বলার মতো না, আমরা ঘরে থাকতে পারি। টিচারদের জন্য আরেকটু বেশি খারাপ লাগছে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। তবে এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকরা জানান, শুধু শিক্ষার্থী নয়, তারাও এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি। রাতে ঘুমানোর সময় বারবার ভাবি যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বাইরে দাঁড়াই দেখি যে অনেকে অনেকে পুরো পুড়ে গিয়েছে। তো এগুলো দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো এইটা স্বাভাবিক হইতে নিম্নে 1-2 মাস লাগবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু 12 এর ছাত্রদেরকে বলছি যে তোমরা কোনোভাবে বা ওদের ব্যাপারটা শুধু আমরা রাখছি, আর বাকিগুলো নিয়ে আমরা এখনো কোনো কথাবার্তাই হয়নি বা হওয়ার মতো পরিস্থিতি হয়নি। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছে স্কুল প্রশাসন কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে কারোর সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান অভিভাবকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ এবং অনলাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। প্রথমেই হাসিব পান্থ, আপনার কাছে যেতে চাই। হাসিব, গতকাল আজও তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিভাবক এবং শিক্ষার্থীদের ভিড় আমরা দেখেছি। এই মুহূর্তে আসলে সেখানে কি পরিস্থিতি? ধন্যবাদ সাবিয়া। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই। তবে এখনকার পরিস্থিতি যদি বলতে চাই, এখনও কিন্তু মূল ফটক যেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, সেটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দ্বিতীয় দিনের মতো আজও কিন্তু বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আমি যদি আপনাকে একটু দেখাই যে যেখানে আজ থেকে 2-3 দিন আগেও বাচ্চাদের খেলাধুলা ছিল, হুড়োহুড়ি ছিল, ঠিক সেখানে কিন্তু আজ পড়ে আছে শূন্য ভূমিতে। আর ঠিক তার পাশেই আমি আমার ভিডিওগ্রাফার আপনাকে দেখাবে, অভিভাবক যারা রয়েছেন কিংবা এলাকাবাসী যারা রয়েছেন উৎসুকভাবে কিন্তু তারা আসছেন, তারা দেখার চেষ্টা করছেন আসলে বিমান দুর্ঘটনাটি কোথায় হয়েছিল। যদিও বিমান দুর্ঘটনার যে স্থানটি ছিল সেটি এই গেট থেকে দেখা যায় না, তবে তারা ভিড় করছে যে আসলে সেখানে দেখা যায় কিনা। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আমরা প্রথমে যখন এখানে এসেছি আজ একটু আগে, তখন অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু তাদের এই যে হতাহতের যে ঘটনাটি রয়েছে, সেই হতাহতের ঘটনা নিয়ে কিন্তু তারা বিভিন্ন দ্বিধাভক্তিতে রয়েছে। তারা অনেকেই চিন্তা করছেন যে আসলে নিহতের সংখ্যা কত কিংবা আহতের সংখ্যা কত। তবে এই বিষয়টি কিন্তু নিবিড় পরিচর্যার জন্যই কিন্তু গতকাল স্কুল কমিটি, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে অধ্যক্ষকে সভাপতি করে আরও বেশ জোরালোভাবে আগামী গতকালকে তারা দিয়েছিলেন 72 ঘন্টা, অর্থাৎ আজ
ধরলে সেটা আগামী 48 ঘন্টার মধ্যে সেই হতাহতের প্রকৃত যে সংখ্যাটি সেটি আমরা জানতে পারবো। তবে এখন এখানে যে সকল মানুষেরা এসেছে তারা দেখার চেষ্টা করছে বা তারা বিভিন্ন তথ্য নিতে আসছেন। আর আমি যদি আরেকটু বলি, আজ জামাতের একজন ঊর্ধ্বতন নেতা এসেছিলেন এখানে, তিনি এমনটি জানিয়েছিলেন আসলে উত্তরার আশেপাশে কোনো বার্ন ইউনিট নেই। সেক্ষেত্রে তারা দাবিও করেছেন এমনটি যে এখানে যেন একটি চিকিৎসালয়, বার্ন চিকিৎসালয় দেওয়া হয়। এছাড়া আমি যদি আরেকটু যুক্ত করি, আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু একটি তথ্য এসেছে, যেমন 6টি মরদেহ কিন্তু এখনও শনাক্ত হয়নি, তবে তাদের স্যাম্পল নিয়ে কাজ করা হবে বলেও জানিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। আর এখনও কিন্তু বিভিন্ন হাসপাতালে আহতদের সংখ্যা প্রায় 164 জন, যাদের মধ্যে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও আছে 44 জন। এছাড়াও কিন্তু 8 জনের অবস্থা আশঙ্কাজনক এবং দগ্ধ 13 জনের মধ্যে অবস্থা সিভিয়ার এবং 23 জন ইন্টারমিডিয়েট। এদের এই যে সকল শিশুরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আসলে যদি আমি বার্ন ইউনিটের কথা বলি, সেখানে 44 জনের মধ্যে প্রায় 37 জনের শিশু রয়েছেন এবং এদের এই চিকিৎসার সেবার জন্য আসলে সর্বোচ্চভাবে চেষ্টা করছে। কেননা আপনারা জানেন যে আজ কিন্তু সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসার আর ডাক্তার এবং নার্স এসেছেন, তারা চিকিৎসার পদ্ধতি তারা অবলম্বন করছেন। আমি সব মিলিয়ে যদি বলি যে আসলে এখানে কিন্তু অনেকেই কিন্তু আসলে এখানে এসেছেন, ভিড় করছেন এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে আসলে ভিতরের কী অবস্থা। তার মধ্যে আমি একজনকে পেয়েছিলাম যার একজন আত্মীয়, তিনি এই স্কুলে পড়াশোনা করেন। আমি একটু কথা বলবো তার সাথে। স্যামি, আপনার কোত্থেকে এসেছেন? আমি এসেছি হচ্ছে ধানমন্ডি থেকে। আচ্ছা, আপনি বলেছিলেন আপনার আত্মীয় আছে। হ্যাঁ, আমার হচ্ছে বোনের মেয়ে পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে, তো ও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। দেন আমি আর কি দেখতে আসছি পরিবেশ কী অবস্থা এখন। তো অনেক মানুষে দেখলাম, অনেক গার্ডিয়ান এখনও কান্নাকাটি করতেছে, অনেককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন এমটা যে হ্যাঁ, এখন এই যে ওপর দিয়ে যদি এখন বিমানগুলোও যায় তাহলেও তো বাচ্চাগুলো ট্রমার মধ্যেই থাকবে, ভয় পাবে, কিন্তু স্বাভাবিক। আপনারা কি চান আসলে এই ঘটনা? আসলে আমরা চাই যে এই দিক দিয়ে মানে বিমানগুলো যদি অফ করে দিত তাহলে হয়তো আজকে এইখানে ঘুরছে, কালকে ওইখানেও ঘুরতে পারে বা পাশেও ঘুরতে পারে এরকম। তো এই দিক দিয়ে অফ করে দেওয়াই মনে হয় বেটার। আসলে এটাই এখন চাওয়া। আমি কথা বলছিলাম একজন অভিভাবক কি বলা যেতে পারে, যিনি ধানমন্ডি থেকে এসেছেন, খোঁজ খবর নিতে এসেছেন, যেহেতু তার আত্মীয় এখানে পড়াশোনা করতো। সব মিলিয়ে কিন্তু আসলে যদি আমি বলি, আজ সারা দিনব্যাপী কিন্তু এখানে যারা অভিভাবক রয়েছে কিংবা উৎসুক জনতা রয়েছে, অনেকে দেখতেও আসছে বা কোনো তথ্য জানতে আসছে। সব মিলিয়ে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দ্বিতীয় ফটকটি রয়েছে, সেই মূল ফটকের সামনে তালাবদ্ধ থাকলেও যে জনতা রয়েছে তারা চেষ্টা করছে ভেতরের চিত্রগুলো দেখার জন্য। এছাড়াও আরেকটি জিনিস আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ দিয়াবাড়ির আশপাশ এলাকা দিয়ে এখন বিমান আকাশ দিয়ে উড়লেও যেন শিশুরা ভয় পাচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে যদি বলতে চাই, এখনও আতঙ্কের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা এবং পরিস্থিতির কথা যদি বলতে চাই, এখানে এখনও অভিভাবকরা আসছে, হয়তোবা তারা আবারও আসবে এবং কান্নাকাটি করছেন এবং রাত কতক্ষণ পর্যন্ত তারা আসবে সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো। সামিয়া, সর্বশেষ জানাছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে। হাসিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এবার যেতে চাই প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, তিনিও যুক্ত আছেন আমাদের সাথে। সোহরাব হাসান, যেটি বলছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে অভিভাবক কারোর যদি সন্তান নিখোঁজ থাকে জানাতে, কিন্তু এই পুরো বিষয়টিকে আরো ভালোভাবে হ্যান্ডেল করা যেত না? আমরা জানি যে মরদেহ নিখোঁজ বা মরদেহ অনেকে পাওয়া যাচ্ছে না, এরকম একটি অভিযোগ কিন্তু আসছিল আগে থেকেই। এটিকে আরো আগে থেকে হ্যান্ডেল করা যেত না বিষয়টা ভালোভাবে? এটা এত আকস্মিক এবং এত ভয়াবহ, সুতরাং কর্তৃপক্ষ বলুন, শিক্ষক, অভিভাবক, সবার জন্যই এটি মোকাবেলা করা বা এটি একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসা কিন্তু কঠিন। এবং সেই কঠিন অবস্থা পার হয়ে আমরা আজকে তৃতীয় দিন, যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, এবং যে শিশুরা নিহত হয়েছেন তাদের তো আর ফিরে পাবো না, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা হোক, এ ব্যাপারে সরকার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ তারা এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা। এখন যে প্রশ্ন, যে বিতর্কটি হয়েছে যে কতজন আহত হয়েছে, কতজন মারা গেছে, এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন যে বাংলাদেশ তো একটা গুজবের দেশ, মানে যে কোনো বিষয় নিয়ে গুজব হয় এবং সেটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং
কারণ এই শিক্ষার্থী যারা মারা গেছেন এরা তো স্কুলে ছিলেন, তারা এসেছেন, তাদের স্থায়ী ঠিকানা আছে। স্কুল কর্তৃপক্ষ চাইলেই কিন্তু তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারেন, যাদের অভিভাবকরা আসেন। আবার অভিভাবকদের পক্ষ থেকেও তারা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে তথ্য পান। আর এই যে নেটওয়ার্ক বা আপনি বলেছিলেন যে তারা আজকে যে ঘোষণা দিয়েছেন যে যারা যদি কোনো শিক্ষার্থীর খোঁজ না পান বা তথ্য না পান তারা যাতে এখানে আসেন, এটি অবশ্যই আগেই দেওয়া উচিত ছিল বলে মনে করি। তো গতকাল দিতে পারতেন। আরেকটি বিষয় হচ্ছে তাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনে অন্যদের সহায়তা নিয়ে প্রত্যেকের বাড়িতে যোগাযোগ করা, তাদের টেলিফোন নাম্বার আছে, স্থায়ী ঠিকানা আছে, সেটা যোগাযোগ করা, এটিও একটি প্রয়োজন। এবং তাদের যে সংখ্যক শিক্ষার্থী থাকুক না ওই যে ওই ভবনে যাদের ক্লাস ছিল অথবা ক্লাস থেকে বেরিয়ে এসেছিল তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি মনে করি যে স্কুলে সেটা টানিয়ে দেওয়া উচিত। এবং যাদের খোঁজ পাওয়া যায়নি, যাদের খোঁজ পাওয়া গেছে তাদের তো আর দরকার নেই। সুতরাং এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এটা বৈজ্ঞানিক ভাবে হতে হবে, এটা এলোমেলো ভাবে করলে হবে না, তাহলে আরো বিভ্রান্তি বাড়তে পারে। এবং অভিভাবকদের সাথে তারা যোগাযোগ করুক, কারণ এখানে বেশিরভাগই শিক্ষার্থী শিশুরাই মারা গেছে, শিক্ষকও মারা গেছেন। এখন তারা যোগাযোগটা করবেন আশা করি। এবং শিক্ষক, আমরা দেখলাম যে আপনাদের রিপোর্টে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা ছাড়া অন্য সব কার্যক্রম বন্ধ। এটাও কিন্তু একটি সমস্যা তৈরি হবে যে এই যে শিক্ষা মানে এত বড় একটা ঘটনার পর যারা বাড়িতে থাকবেন বা যারা যেখানেই থাকুক তাদেরকে নিয়মিত শুশ্রূষা করা, তাদেরকে যোগাযোগ করা, মানসিক কি বলে অভয় দেওয়া, এটাও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া উচিত। যে যাদের অভিভাবক পাওয়া যায়নি, অর্থাৎ কয়েকটি লাশ শনাক্ত করা হয়নি, এটি হতে পারে তাদের অভিভাবকরা ঢাকার বাইরে বা যোগাযোগের বাইরে বা বিদেশেও থাকতে পারেন। আর সেক্ষেত্রেও স্কুল কর্তৃপক্ষ এটি প্রকাশ করা যে আমরা এদের পাইনি। এবং মানে একটা হচ্ছে যে স্বচ্ছতা থাকতে হবে। আবার কোনো রাজনৈতিক দলের নেতা যেভাবে তথ্য উপাত্ত ছাড়াই যদি বলেন যে এখানে শতাধিক মারা গেছে, তখন কিন্তু এই গুজবটা আরো ছড়িয়ে পড়ে। এবং একজন রাজনৈতিক নেতা বললে সেটা তো অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হবে, বিশেষ করে যারা তার অনুসারী। তার মনে করি যে এই তথ্য ভিত্তিক ছাড়া অন্য কোনো এভাবে কি বলে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক নয়। কারণ বললে কি হলো, স্কুল কর্তৃপক্ষ বা এখন পর্যন্ত যারা আমাদের 31 জন মারা যাওয়ার খবর আছে, এখন কেউ যদি বলেন যে 100 এখানে নিহত সংখ্যা 100 হবে, কেউ বলেন 200 হবে, তাহলে কিন্তু এই উদ্বেগ বাড়বে। আমি মনে করি স্কুল কর্তৃপক্ষের উচিত হবে প্রত্যেক অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা। সোহরাব হাসান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব পান্থ এবং অনলাইনে যুক্ত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32 জন। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর এবং 13 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বেলা 3:30টার দিকে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি আরও জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন ভর্তি আছে 44 জন। অধ্যাপক নাসির উদ্দিন জানান, ইনস্টিটিউটে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধপত্রে পর্যাপ্ত মজুত রয়েছে। বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ ক্যাটাগরি করা হয়েছে। প্রতি ঘন্টায় অবস্থা পরিবর্তন হতে পারে রোগীদের। তাদের চিকিৎসা সেবা, ড্রেসিং এবং ওষুধ প্রতি ঘন্টায় পরিবর্তন হচ্ছে। এখন পর্যন্ত এই হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কিনা তা 48 ঘন্টার আগে বলা সম্ভব না বলেও জানান তিনি। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা
বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 32 জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর এবং 13 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বেলা 3:30টার দিকে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, দগ্ধদের চিকিৎসার বিষয়ে আমরা জানি যে সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হয়েছে, তারা আসলে কি বলছেন? বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তারা তো সবচেয়ে বেশি ঝুঁকিতে, সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার্ন ইনস্টিটিউটের সামনে। সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু আছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন থেকে লোক এসেছেন, সেই সাথে স্বেচ্ছাসেবীরা আছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, তারা কিন্তু যথেষ্ট সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে আহত যে সকল রোগীরা আসছেন বা আহতদের স্বজনরা, তাদেরকে কিন্তু সাহায্য করার জন্যই তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এই হাসপাতালের পরিচালক কিন্তু কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়েছেন তাদের বিষয় নিয়ে, যে সকল রোগীরা ভর্তি আছেন তাদের বিষয় নিয়ে। এখন পর্যন্ত কিন্তু বার্ন ইনস্টিটিউটে 44 জন রোগী ভর্তি আছে। তার মধ্যে যদি আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, কালকে পর্যন্ত আইএসপিআর বলেছিলেন 31 জন মারা গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত একজন যেহেতু কিছুক্ষণ আগেও মারা গিয়েছেন, তার সেই সূত্র মতেই আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত আইএসপিআর এর তথ্য অনুযায়ী 32 জন মারা গিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয়, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে 30 জন মারা গিয়েছে। আসলে 30 জন আর তারা বলছেন 32 জন, এই বিষয়টি নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। আরেকটি বিষয় যদি বলি, আমাদের বিভিন্ন সহকর্মীরা কিন্তু বিভিন্ন হাসপাতালে ছিলেন, তাদের তথ্য অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী তা টোটাল মিলিয়ে হচ্ছে 67 জন মতো কিন্তু এখন বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি আছে। আরেকটি বিষয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত যে 6 জনের মরদেহ শনাক্ত হয়নি, তাদের স্যাম্পল নিয়ে করা হবে ডিএনএ টেস্ট পরীক্ষা, এই বিষয়টিও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। আরও যদি আপনাকে বলি, কিছুক্ষণ আগে যেহেতু পরিচালক কথা বলেছে, সেহেতু আমরা শুনেছি বা আমরা জানতে পেরেছি মেডিকেল সূত্রে যে এখন পর্যন্ত যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তারা কিন্তু প্রায় দগ্ধ 13 জনই অবস্থা আছে সিবিআই এবং 23 জন আছে ইন্টারমিডিয়েট অবস্থায়। আর আরেকটি বিষয়, হাসপাতালটির পরিচালক বলছেন যে 48 ঘন্টার আগে রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা তা এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না, এই বিষয়টি কিন্তু ইনশিওর করেছেন তিনি। এইদিকে আরেকটি বিষয় বলছেন যে সিঙ্গাপুর থেকে যে সকল চিকিৎসক এসেছেন তাদের ব্যাপারেও কিন্তু তারাও কিন্তু খোঁজ খবর রাখছেন বলেই কিন্তু তিনি জানিয়েছেন। আর একটা বিষয় ছিল যে সকল রোগীদের আত্মীয় স্বজনরা এখানে আসছেন, তারাও কিন্তু ভিতরে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিনই ভিড় জমছে, তা অনেকেই সাহায্যের জন্য আসছেন, অনেকেই রোগীদের দেখতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু আমাদের সহকর্মীরা আগে থেকে এখানে ছিল, তারাও কিন্তু এই সকল বিষয়ে জানিয়েছেন। আরেকটি বিষয়, যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে চিকিৎসকরা যারা আছেন তারা সম্মিলিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করছে, এই যে সব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের সারাদিনই আমাদের সহকর্মীরা সারাদিনই ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেছে, সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন তাদেরকে কিন্তু সেবা দেওয়া হচ্ছে। বিষয়টি হচ্ছে যে মূল আমরা অবজারভেশনে যে সকল রোগীদের রাখা হয়েছে তাদের বিষয় নিয়েও কিন্তু আমরা দেখেছি। আসলে আমার কাছে বার্ন ইউনিট থেকে এখন পর্যন্ত এই ছিল তথ্য, পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমরা কিন্তু জানাতে পারবো হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দিচ্ছে কিনা বা কোনো কিছু জানাচ্ছে কিনা। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শেষ খবর, পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া FT7 BGI মডেলটি পুরনো হলেও এয়ারক্রাফটটি নতুন, তবে দুর্ঘটনার হার বেশি হওয়ায় ঘন বসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন এই ট্র্যাজেডি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রয়েছে। FT7 BGI মডেলটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি করে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। হস্তান্তর করা হয় 2013 সালে। এই সিরিজের সবচেয়ে আধুনিক এবং সবশেষ সংস্করণ FT7 BGI। এর পরপরই J7 এবং F7 সিরিজের বিমান তৈরি বন্ধ করে দেওয়া হয়।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে FT7 BGI মডেলের ফাইটার বিধ্বস্তের পর আবারও এর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ফাইটার হিসেবে এই সিরিজ খুবই নিরাপদ হলেও প্রযুক্তিগত দিক থেকে পুরনো। কোনোভাবেই কোনো এয়ারক্রাফটের যদি টেকনিক্যাল থাকে সেটা নিয়ে কিন্তু কেউ উড়তে যায় না, সেটা মিলিটারি ফ্লাইট হোক বা কমার্শিয়াল ফ্লাইট হোক। তো যারা এটা নিয়েই করছি যে না এটা ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট গেছে, এটা স্বীকার করবো না। এয়ারফোর্স তো অবশ্যই এটা করবেই না, একটা ত্রুটিপূর্ণ জাহাজ এয়ারক্রাফটে, এবং তাও আবার একটা প্রশিক্ষণের থেকে পাঠাবে না। এটা সত্য যে এটা অনেক পুরনো আমলের এয়ারক্রাফট। আমাদের যে কালকের ঘটনাটা ঘটলো এটার জন্য কিন্তু আমাদের অতীতে যারা ক্ষমতায় ছিল, আমরা বর্তমানে যারা আছে, আমাদের কিন্তু একটা নিজেদের প্রশ্ন করতে হবে যে আমরা কি এর দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারি। ফাইটার এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট রেট সব থেকে বেশি, কারণ এটা ফ্লাই করে অনেক এমন কিছু এক্সারসাইজ আমরা করি যেটা অন্য প্লেন করবে না, হেলিকপ্টার দিয়ে হবে না বা ট্রান্সপোর্ট প্লেন দিয়ে হবে না, বেসামরিক বিমান তো করবেই না। আপনাকে অনেক নিচে যেতে হবে, অনেক ম্যানুভার্স করতে হবে, যেগুলো অনেক কঠিন। তো সেই জন্য অ্যাক্সিডেন্ট রেট ফাইটার্সে সবসময় বেশি হয়। বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তারা বলছেন, আধুনিকায়নের তাগিদ দিলেও কোনো সরকারই উদ্যোগ নেয়নি, তাই ভরসা এই সেকেন্ড জেনারেশনের ফাইটার। বিমান বাহিনী প্রস্তাবনা পাঠিয়েছে সরকারের কাছে, কিন্তু সরকার সেগুলো কিন্তু মূল্যায়ন করেনি অথবা সেগুলো বাস্তবায়ন করেনি, যেটা আমাদের প্রয়োজন ছিল। একটা মডার্ন এয়ারফোর্সের জন্য আমাদের এখন 4th 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট থাকা অত্যন্ত জরুরি আমি মনে করি। প্রাথমিক স্তরের যে সেকেন্ড জেনারেশন ফাইটার, সেটা নিয়েই এখন, সেটা আমাদের ব্যাকবোন। আমরা ইউরো ফাইটারের কথা শুনেছি, আমরা সুখোয়ের কথা শুনেছি, MiG-29-এর অ্যাডভান্স ভার্সনসও হতে পারতো। তো যেগুলো হয়তো হয়নি কারণ ফান্ডের অভাবে হতে পারে বা প্রায়োরিটিস। আমরা যেভাবে দুর্ভাগ্য, মানে আমি বলবো যে আমরা যেভাবে গত অন্তত 20-25 বছর আর্মি এবং নেভির যেভাবে উন্নয়ন হয়েছে, এয়ারফোর্স কেমন যেন একটা বৈমাতৃসুলভ বৈষম্যের শিকার হয়েছে বলে আমার মনে হয়। মাইলস্টোনে বিধ্বস্তের ঘটনা সতর্ক বার্তা উল্লেখ করে এই এভিয়েশন বিশেষজ্ঞ বলেন, 1988 সালেই বিমান বাহিনীর বেসকে রাজধানী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এখান থেকে ট্রেনিং ফ্লাইট বন্ধ করারও পরামর্শ তার। আমাদের এই ঝুঁকিপূর্ণ ফাইটার উড্ডয়নটা করা সমীচীন কিনা এই প্রশ্ন আমাদের রাখতে হবে। আমরা প্রেসিডেন্ট এরশাদকে যত গালাগালি করি একনায়ক হিসাবে, করাপ্ট হিসাবে, কিন্তু এই ভদ্রলোক কিন্তু 1988-এ এই বিমান ঘাঁটিটা এখান থেকে সরানোর জন্য পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু আমরা গত 40 বছরে কি করেছি। টেকনিক্যাল বিষয় নিয়ে সঠিক তথ্য না জেনে যে কাউকেই বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তাদের। আমি জানি না কি কারণে এই দুর্ঘটনাটা ঘটছে, এটা কি টেকনিক্যাল না অন্য কিছু। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি বিদ্যালয় মুহূর্তেই রূপ নেয় মৃত্যুপুরীতে, যেখানে জীবন দিয়ে চেষ্টা করেও বাঁচানো যায়নি অনেক কোমল প্রাণ শিশুকে। বুকফাটা আর্তনাদের সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষকরা। আটকে পড়ে বেঁচে ফেরা ছোট্ট শিশুদের ঘোর কাটছে না এখনও। এসব মানুষের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ সেই দুর্ঘটনার আদ্যোপান্ত। সোমবারের ভয়াবহ স্মৃতি এখনও আঁকড়ে ধরে আছে মাইলস্টোনের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাসনুন রহমানকে। বিমান দুর্ঘটনায় 2 তলায় আটকে পড়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এই শিশুটি। গ্রিল কেটে উদ্ধার করা হয় তাকে। হঠাৎ করে একটা আওয়াজ হলো, পরে আমরা যখন ক্লাস থেকে বের হয়ে গেলাম তখন খালি কালো ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যেতেছে না। তারপর আমরা ওই কালো ধোঁয়ার আগুনের কাছ থেকে সবার লাস্টের ক্লাসে গেছি, ওখান থেকে দূরে গেলাম। যাওয়ার পরে এই সাইডে একটা গ্রিল ছিল, গ্রিলে একটা ছোট ফাঁক ছিল, ফাঁকে আবার একটা তালা লাগানো ছিল। ওই তালাটা ভাঙার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পারছি। মাসনুনের মা ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রভাষক। তার আতঙ্ক যেন কাটেনি এখনো। গ্রিলটা ভাঙতে সময় লাগবে, শুধু তালাটা ভাঙলো, ভাঙা একটু খুলে দিল, দেওয়ার পরে এইটুকু অংশ ফাঁকা ছিল, এদেরকে কোনো রকমে মাথাটা বের করে ধাক্কা দিয়ে বের করে দিল ওই পাশ দিয়ে। সে ওখানে ছিল এবং তার ক্লাসে সে থাকতো,
আল্লাহ তাকে বাঁচাবে, এই জন্য সে উপরে গেছে। বিমানটি আছড়ে পড়ে শ্রেণীকক্ষে ঢুকে পড়লে মুহূর্তেই পুড়ে ছারখার হয়ে যায় কোমলমতি শিশুরা। আগুনগুলা যেন গ্যাসে ভাসতেছে, এরকমটা গন্ধ গন্ধ হয়ে গেল। উত্তর পাশের ওই আগুনের তাপমাত্রা বেশি ছিল, ওই ছাত্রগুলাকে বেশি আগুন লাগছে। আর যারা সিঁড়ি দিয়ে নামতে গেছে এদের আগুন লাগছে। তার ভিতরে যারা আগুনে পুড়ে গেছে তাদের গায়ে সব সাদা হয়ে গেছিল। দুর্ঘটনার পর শিশুরা যেন সন্তান হয়ে ওঠে শিক্ষকদের, তাই জীবন দিয়েও তাদের বাঁচানোর চেষ্টা। শিক্ষার্থীদের আগুনের শিখা থেকে বের করতে করতে নিজেই পুড়ে অঙ্গার হয়ে প্রাণ হারান শিক্ষিকা মাহরিন চৌধুরী। উনি আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম ছিলেন এখানে স্কুল সেকশনে বাচ্চাদের। উনি অনেক মেহনত ম্যাডাম, অনেক ভালো একজন টিচার ছিলেন। উনি নিজে অনেকগুলো বাচ্চাকে পার করিয়ে দিয়েছেন, কিন্তু উনি নিজে দগ্ধ হয়ে গেছেন। চোখের সামনে থেকে দেখতেছি আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায় আসতেছে, পড়ে যাচ্ছে। ভবনের 2 তলায় আটকে পড়াদের বাঁচাতে জীবনের ঝুঁকি নেন আরেক শিক্ষক সাইদুল আমিনও। 7 থেকে 8 জন ওদেরকে নিয়ে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যে বাথরুমে যে অবস্থান নেই, পরে আবার শব্দ হয়। শব্দ হওয়ার পরে দেখি যে শুধু ধোঁয়া আর আগুন। ওরা জড়াই ধরে বলছে যে স্যার আমাদেরকে বাঁচান। এরপরে উত্তর দিকে একটা রেলিং ছিল, ওই যে আপনার তালা দেওয়া ছিল। আমি ওটা পা দিয়ে আঘাত করি। আঘাত করার পরে অনেকক্ষণ আঘাত বলতে প্রায় 25 থেকে 30টা আঘাত করি। আঘাত করলে ওখানে ওইটা ভেঙে যায়। ভেঙে গেলে তখন বডি ঢুকায়ে এক এক করে আমরা অবস্থায় গাছ বেয়ে নেমে আসি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই সব শেষ হয়ে যায়। এমন হিট ওখানে কাছে আর যাওয়া যায় না। শোকে কাতর মাইলস্টোন পরিবার যেন এখনও বিশ্বাস করতে পারছে না এই দুর্ঘটনাকে। বুকের ভেতর তাই এক অবাস্তব ভাবনা, এই দুঃস্বপ্ন কেটে কি কোমল প্রাণ শিশুগুলো ফিরতে পারে না আর? মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে পথসভায় এ দাবি করেন তিনি। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত শোক মিছিল করে দলটি। এ সময় বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সার্জিস আলম। আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে স্বজনপ্রীতি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। এর আগে দলটির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় অনাহারে একদিনে 4 শিশু সহ 15 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101 জনে। এর মধ্যে 80 জনই শিশু। এছাড়া উপত্যকাটি জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেছে 81 জনের। একে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য, এই তিনই এখন ফিলিস্তিনিদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলের নির্বিচারে হামলায় এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ উপত্যকা। তার উপর এখন যোগ হয়েছে তীব্র খাদ্য সংকট, যা সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। জীবনের মৌলিক চাহিদা পূরণে প্রতিটি গাজাবাসীকে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অপুষ্টি আর অনাহারে দক্ষিণাঞ্চলের খান ইউনিস হাসপাতালে ভর্তি শিশুসহ বহু ফিলিস্তিনি। তবে হাসপাতালগুলোতেও নেই সেবা দেওয়ার মতো
চিকিৎসা সামগ্রী। দুধের অভাবে প্রাণ হারাতে হচ্ছে বহু নবজাতকদের। এমন পরিস্থিতিতেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজার উত্তরাঞ্চলে একটি ভবনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর আইডিএফের হামলায় হতাহতের ঘটনা ঘটে। ছাড় পাচ্ছে না শরণার্থী শিবিরগুলো। গাজার মানবিক বিপর্যয়কে ভয়াবহ দৃশ্যপট হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিনিরা যেভাবে বোমাবর্ষণ, অপুষ্টি ও অনাহারে দিন কাটাচ্ছেন, ইতিহাসে তার নজিরবিহীন। মানবিক সহায়তা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গাজায় ক্ষুধা ও ক্লান্তিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন মানবাধিকার কর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।